হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় আইএসসি 2024 ছাত্রছাত্রীদের জন্য বাংলা 4টে ইম্পর্টেন্ট কবিতা। আমি তোমাদের এর আগে কোনো একটা ভিডিওতে তোমাদের জন্য ইম্পর্টেন্ট স্টোরি, পোয়েমস সেগুলো সবগুলোই আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে সেই বিষয়টা আলোচনা করতে চাই যে বিষয়টার প্রথম থেকে শেষ পর্যন্ত যদি তোমরা ভালোভাবে দেখো তাহলে ঠিক ইম্পর্টেন্ট 4টে পোয়েম থেকে যে কোনো ধরনের প্রশ্নই আসুক না কেন তোমরা অবশ্যই লিখে আসতে সক্ষম হবে। আজকে আমি তোমাদের এই ভিডিওতে সম্পূর্ণ প্রশ্নগুলো আলোচনা করব, কারণ 4টে কবিতাই আজকের বিষয়। সেক্ষেত্রে কবিতার প্রশ্নের সাথে আমি যদি উত্তরগুলো নিয়ে আলোচনা করি তাহলে কিন্তু এই ভিডিওটা আমি সম্পূর্ণ করতে পারবো না, মানে এত সহজে সম্পূর্ণ করতে পারবো না, দীর্ঘ সময় লেগে যাবে। কিন্তু এর আগে আমি অনেক ভিডিও করেছি যেখানে এই ভিডিও কবিতাগুলোর এক্সপ্লানেশন দিয়েছি, কোথাও কবিতার প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করেছি, উত্তরগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমি যে বিষয়গুলোর দিকে, মানে ঠিক যে পয়েন্টস গুলোর দিকে তোমাদের নজর নিয়ে যাব, ঠিক সেই পয়েন্টস গুলোর দিকে তোমরা অবশ্যই ভালোভাবে নজর দেবে। তাহলে দেখবে যে কোনো প্রশ্নই আসুক না কেন তোমরা অবশ্যই লিখে আসতে সক্ষম হচ্ছ। আর একটা কথা অবশ্যই বলবো, এই 4টে কবিতা থেকে তোমাদের এবারে অর্থাৎ 2024-এ একটা পোয়েম তোমরা নিশ্চিতভাবে কমন পাবে, এটা আমার এতদিনকার বিশ্বাস বলতে পারো। যাই হোক, এবার বলবো যে তোমরা যে 4টে কবিতার কথা বলেছি সেই 4টে কবিতার নাম হচ্ছে পূব পশ্চিম অচিন্ত্য কুমার সেনগুপ্ত, বনলতা সেন কবি জীবনানন্দ দাশ, বর্ণ পরিচয় কবি তরুণ সান্যাল এবং সালেমানের মা কবি সুভাষ মুখোপাধ্যায়। এই 4টে কবিতার মধ্যে তোমরা প্রথমে যেটা পাচ্ছ পূব পশ্চিম। এই কবিতার যে প্রশ্নগুলো বা যে বিষয়গুলোর কথা তোমাদের বলছি সেই বিষয়গুলোর দিকে অবশ্যই নজর রাখবে, বিষয়গুলো অবশ্যই খুঁটিয়ে ভালোভাবে দেখে নেবে। যেমন কবিতাটিতে পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গের মধ্যে কোন কোন বিষয়ের সাদৃশ্য কবি তুলে ধরেছেন, সেই সাদৃশ্যগুলো যে যে বিষয়ের উপর আছে সেটুকু আমি শুধু বলে রাখছি। প্রকৃতিগত সাদৃশ্য, পোশাকগত সাদৃশ্য, সংস্কৃতি, ভাষা, সাহিত্য, মানবিক অনুভূতি বা মানসিক অনুভূতি, প্রতিবাদ, এই যে কটা বিষয় বললাম এই বিষয়ের সাদৃশ্যের উপর কিন্তু কবি এখানে আলোচনা করেছেন। আর এই প্রত্যেকটা সাদৃশ্যের উপর আলাদা আলাদা প্রশ্ন তোমাদের আসতে পারে। অর্থাৎ কবিতাটিতে কবি প্রকৃতিগত যে সাদৃশ্যের বর্ণনা করেছেন দুই বঙ্গের প্রতি, সেই বিষয়টা আলোচনা করো, এরকম ভাবে আসতে পারে, কিংবা সংস্কৃতির বিষয়, এভাবে প্রশ্ন আসতে পারে। কাজে প্রত্যেকটা বিষয়ের দিকে নজর রাখবে এবং প্রত্যেকটা বিষয়কে ইন্ডিকেট করছে কবিতার যে লাইনগুলো সেটাও তোমরা অবশ্যই দেখে রাখবে। এরপর যাব, কবিতাটিতে কবি দুই বঙ্গের কোন কোন নদীর নাম করেছেন অবশ্যই দেখে রাখবে। কবিতাটিতে কবি দুই বঙ্গের কোন কোন গাছের নাম করেছেন, কবিতাটিতে কবি দুই বঙ্গের কোন কোন শাড়ির নাম করেছেন, কবিতাটিতে কবি কোন দুই বিখ্যাত কবির নাম করেছেন, এই নামগুলো মানে বিশেষ বিষয়গুলোর দিকে নজর রাখবে। আর অবশ্যই প্রত্যেকটা বিষয়ের স্পেলিং যেন বইয়ে যেমনটা আছে তেমনটা হয়। এরপর আরেকটা বিষয় যে হিন্দু ও মুসলমান এই দুই ভিন্ন সম্প্রদায়ের মানুষের একই শত্রু কে বা কারা, এই সমস্ত বিষয়টা তোমরা যদি ভালোভাবে জেনে নাও তাহলে কিন্তু এই কবিতার মধ্যে আর কিছু বাকি পড়ে থাকে না। তাহলে সম্পূর্ণ বিষয়টাই তোমরা ভালোভাবে বুঝে যাচ্ছ এবং কবিতা থেকে যে ধরনের প্রশ্নই আসুক না কেন তোমরা অবশ্যই লার্ন করতে পারবে। আর সবশেষে আরেকটা কথাও বলবো যে প্রত্যেকটা লাইনের ব্যাখ্যামূলক প্রশ্নও কিন্তু আসতে পারে, যে কোনো লাইনের ব্যাখ্যামূলক প্রশ্ন। তার জন্য তোমাদের আমার এক্সপ্লেনেশন ভিডিওটা অবশ্যই দেখতে হবে। এরপর আমরা চলে যাব কবি জীবনানন্দ দাশের বনলতা সেন কবিতায়। এই কবিতাটাও তোমাদের 2024 ছাত্রছাত্রীদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। বনলতা সেনকে কবি কোথায় কি রূপে প্রত্যক্ষ করেছেন। নেক্সট, বনলতা সেন কবির ক্লান্ত জীবনের অবলম্বন বলতে গিয়ে কবি কোন উদাহরণ ব্যাখ্যা করেছেন তার একটা বর্ণনা দাও। এটা সেই নাবিকের প্রসঙ্গটা, যে দিনের শেষে নাবিক যখন পথ হারায়, এটা সেই একটা বিষয় আছে কবিতার প্রথম পেজের শেষের দিকটা, সেটা। নেক্সট, বনলতা সেনের মুখ, চুল ও চোখের সাথে কবি কিসের কিসের তুলনা করেছেন এবং কেন করেছেন তার একটা ব্যাখ্যামূলক আলোচনা। বনলতা সেন কবিতায় কবির ইতিহাস চেতনা অথবা ঐতিহাসিক বিষয়গুলোকে বা ঐতিহাসিক প্রসঙ্গগুলোকে কবি কবিতায় কিভাবে বর্ণনা করেছেন তা বা কেন বর্ণনা করেছেন তা আলোচনা করো।
নেক্সট, বনলতা সেন কবিতায় কবি জীবনের এক অমোঘ পরিণতির কথা বলতে চেয়েছেন এবং সেই অমোঘ পরিণতির কথা বলতে গিয়ে কবি পরিণতির বিষয়ে কিভাবে বর্ণনা করেছেন তা আলোচনা করো। এটা কিন্তু শেষের যে অংশটা মানে লাস্ট পেজ সেইটা সম্পূর্ণ আলোচনা হবে, তার আগেও কিছুটা স্টার্টিং আছে। নেক্সট, বনলতা সেন কবিতায় কবির প্রেম সত্তা বা কবির নায়িকা বনলতা সেনের আবির্ভাব কবি জীবনে কিভাবে, কখন বা কোথায়, কেমন ভাবে ঘটেছে তা আলোচনা করো। এই সমস্ত প্রশ্নগুলো তোমরা যদি ভালোভাবে দেখে নাও তাহলে কিন্তু কবিতার কোন উত্তর লিখতে তোমাদের কোথাও অসুবিধে পড়তে হবে না। আর এক্সপ্লেনেশন ভিডিও তো অবশ্যই দেখতে হবে প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা শব্দের ব্যাখ্যার জন্য। আচ্ছা, এরপরে আরেকটা কথা বলবো যে এই যে আজকের ভিডিওটা তোমরা দেখছো 4টে কবিতার উপর, এই 4টে কবিতার শুধুমাত্র ইম্পর্টেন্ট বিষয়গুলোর উপর মানে যে যে বিষয়ের উপর প্রশ্নগুলো করলে তোমরা সম্পূর্ণ মানে প্রশ্নপত্র পাওয়ার পর সমস্ত বিষয়টা কমেন্ট পেতে পারো, সে বিষয়টা আমি আলোচনা করছি। কিন্তু আনসার গুলো নিয়ে আমি এখানে আলোচনা করছি না, যদিও এক্সপ্লেনেশন ভিডিওতে প্রত্যেকটা আনসারই আমি দিয়ে দিয়েছি। কিন্তু আজকের ভিডিওতে যদি আমার 500 লাইকস আমি পাই, বারবার বলছি 500 লাইকস যদি আমি এই ভিডিওতে পাই, তাহলে আমি অবশ্যই এই ভিডিওতে যতগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করেছি প্রত্যেকটা প্রশ্নের উত্তরের আলোচনার ভিডিও তোমাদের পরীক্ষার আগেই আপলোড করব, সেটা প্রত্যেকটা কবিতা আলাদা আলাদা করে আলাদা আলাদা ভিডিওতে। কিন্তু যদি আমি 500 লাইকস না পাই তাহলে বুঝবো তোমাদের প্রয়োজনটা অতটা গুরুত্বপূর্ণ নয়, তাহলে সেই ভিডিওর দিকে কিন্তু আমি আর যাবো না, আমি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। যাই হোক, আর তোমরা যত তাড়াতাড়ি আমাকে সেই বিষয়টা দিয়ে দেবে, মানে ওই 1000 ভিউজ এবং 500 লাইকস, তাহলে তত তাড়াতাড়ি আমি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে বসবো। যাই হোক, আমরা চলে যাব অবশ্যই নেক্সট কবিতায় বর্ণপরিচয়। বর্ণপরিচয়ের কবি হচ্ছেন তরুণ সান্যাল। বর্ণপরিচয়ের প্রথম প্রশ্ন, বর্ণপরিচয় কবিতায় কবির নামকরণের সার্থকতা। এই 4টে কবিতার নামকরণে কিন্তু তোমাদের আসতে পারে, আসবে না এমনটা বলা যায় না, কিন্তু একটা কবিতার নামকরণ খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বর্ণপরিচয় কবিতার নামকরণ খুব ইম্পর্টেন্ট। এবং তোমরা যদি বর্ণপরিচয় কবিতার নামকরণটা করে যাও তাহলে এই কবিতার মতো করে মানে স্টার্টিং এবং ফিনিশিংটা তো সব জায়গায় একই থাকে এবং এর মধ্যে কবিতার মূল বিষয়টা মানে অ্যাড করে দিলেই কিন্তু নামকরণের সার্থকতা লেখা হয়ে যায়। সেক্ষেত্রে বর্ণপরিচয়ের নামকরণের সার্থকতাটা তোমরা শিখে যাবে। আর যদি বাই চান্স কোথাও অন্য কবিতার নামকরণের সার্থকতা লিখতে হয়, বাধ্য হও যদি আসে, সেক্ষেত্রে তোমরা ওর থেকে নিয়ে তোমরা অনায়াসে লিখতে পারবে। যাই হোক, চলে যাব নেক্সট প্রশ্নে। বর্ণপরিচয় কবিতায় কবি কলকাতা শহরের ইংলিশ মিডিয়াম স্কুলের যে বর্ণনা দিয়েছেন তা আলোচনা করো। একেবারে প্রথম পংক্তিতেই বর্ণনাটা আছে, খুব ভালোভাবে বর্ণনা আছে। আর এই ধরনের প্রশ্নের উত্তর লিখতে গেলে কিছুটা তোমরা নিজের ভাষায় লিখবে, আর কখনো কখনো ছোট ছোট শব্দ, ছোট ছোট লাইন তুলে দেবে ওই আলোচনার মধ্যে। চলে যাব নেক্সট প্রশ্নে। বর্ণপরিচয় কবিতায় কবি শহুরে দামি বিদেশি ভাষার স্কুলের বাইরে যে দারিদ্র্যের বর্ণনা দিয়েছেন তার বর্ণনা দাও। এটা সেকেন্ড পংক্তিতেই কিন্তু তার একটা বিষয় তোমরা পেয়ে যাবে। এবার যাব তারপরের প্রশ্নে। একই কলকাতার মধ্যে চলা যে অর্থনৈতিক বৈষম্য কবিতায় ধরা পড়েছে তা আলোচনা করো। এই যে প্রশ্নটা, এটা কিন্তু 2 নম্বর এবং 3 নম্বরের যে প্রশ্নটা আমি বললাম তার একসাথে আলোচনা, মানে দুটোই তোমাকে লিখতে হবে। চলে যাব নেক্সট আলোচনার প্রশ্নে। একই কলকাতার মধ্যে নেক্সট প্রশ্ন হচ্ছে কবিতায় বর্ণিত এক পিতা তার সন্তানের ভাবিকালকে কি রূপে দেখতে চান এবং তার জন্য তার খোকাকে কিভাবে বড় হতে হবে বলে কবি জানিয়েছেন তা লেখো। এটা একেবারে লাস্ট পেজ বা সেকেন্ড পেজে যে বর্ণনাটা আছে সেটা সম্পূর্ণই কিন্তু তোমাদের লিখতে হবে, একটু এদিক ওদিক করে গুছিয়ে সংক্ষেপে লিখতে হবে, কারণ তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে 10 মার্কসের উত্তর তোমরা লিখছো। চলে যাব নেক্সট প্রশ্নে। পুরাণের সমুদ্র মন্থন ও উচ্চৈঃস্রবা এই দুটো শব্দ কবিতায় ব্যবহৃত হয়েছে। কবি এই যে দুটো শব্দ ব্যবহার করেছেন তার ব্যাখ্যা তোমরা অবশ্যই শিখে যাবে, কারণ যদি তোমাদের সেই ব্যাখ্যা লিখতে দেওয়া হয় অবশ্যই সেই ব্যাখ্যাটা লিখবে। চলে যাব আমরা লাস্ট প্রশ্নে। পিতা তার খোকাকে কোন বর্ণপরিচয় শিখে নিতে বলেছে তা কবিতা অনুসারে বর্ণনা করো। মানে একজন পিতার
দরিদ্র ঘরের এক পিতাকে আমরা পেয়েছি এখানে, যিনি সমগ্র দরিদ্র পিতার একজন প্রতিনিধিত্ব করেছেন। সেই পিতা তার খোকাকে কিভাবে বর্ণ পরিচয় শিখতে বলেছে, কোন বর্ণ পরিচয়ের ব্যাখ্যা দিয়েছেন সেটা বর্ণনা করতে হবে। এখানে বলে রাখি 2 লাইন বা 3 লাইনে কিন্তু সেই বর্ণ পরিচয়ের ব্যাখ্যা দিলে কখনোই হবে না। স্টার্টটা তোমরা করবে অবশ্যই সেই বর্ণ পরিচয়ের কথা বলে, কিন্তু আনসারটা লেখার সময় সেকেন্ড পেজের পুরো অংশটাকে অনেকটা ব্যাখ্যা করতে হবে। আবারও বলছি 10 মার্কসের আনসার লিখতে গেলে কিন্তু অনেকটাই ব্যাখ্যা করতে হয়। যাই হোক, আর চলে যাব আমরা এই পর্যায়ের শেষ কবিতা, সালেমানের মা, কবি সুভাষ মুখোপাধ্যায়ের লেখা। আচ্ছা, এখানে প্রথম প্রশ্ন যেটা বলবো, এক স্টেশন পেরোনো মিছিল, এই লাইনটা বলতে কবি ঠিক কি বলতে চেয়েছেন, অর্থাৎ এই মিছিলের পেছনের যে ইতিহাস, অর্থাৎ কবিতা রচনার যে পটভূমি, সেটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। এরপরের প্রশ্ন, কবিতায় আক্ষরিকভাবে সালেমানকে বাবরালি কে? কবিতায় বর্ণিত সালেমান, বাবরালি অথবা সালেমানের মা আসলে কারা? কবিতায় কবি এদের কথার মধ্যে দিয়ে কোন মূল সত্যকে তুলে ধরতে চেয়েছেন? এক্ষেত্রে বলি, যদি এরকম দুভাবে প্রশ্ন না আসে, অর্থাৎ মূল সত্যের কথা না আসে, তাহলে কিন্তু তোমরা দুরকম ব্যাখ্যায় লিখে আসবে, মানে কবিতায় আক্ষরিক অর্থ যেটা সেটা এবং মূল যে বিষয়টা কবি তুলে ধরতে চেয়েছেন, মানে এর মধ্যে দিয়ে কবি যে বিষয়টা ব্যঞ্জনা করেছেন সেই বিষয়টা লিখে আসবে। চলে যাবো পরের প্রশ্নে, সালেমানের মা কোথায় আছে বলে সালেমানের বিশ্বাস? সালেমান কোথায় কিভাবে তার মাকে খুঁজছিল? সালেমান তার মাকে কিভাবে হারিয়ে ফেলেছে? এই যে প্রশ্নগুলো, এটাও কিন্তু দুরকম ভাবে উত্তর দিতে হবে। এই সমস্ত প্রশ্নগুলো তোমরা যদি করো, এবং আবার বলছি প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা যদি ভালোভাবে শিখে নাও, তাহলে কোথাও তোমাদের কোনো সমস্যা হবে না। এই 4টে প্রশ্নের বিভিন্ন প্রশ্নের আলোচনা তো হলো, এবার এই 4টি কবিতা পড়ার সাথে সাথে যে বিষয়গুলো তোমরা অবশ্যই শিখবে সেই বিষয়টা একটু বলছি, সেটা ভালো করে শুনে নাও বা নোট ডাউন করে রাখতে পারো। প্রত্যেক কবিতার নাম এবং কবির নাম সঠিকভাবে তার স্পেলিং, যেটা তোমরা প্রায়শই ভুল করে এবং মার্কসটা কাটা যায়। এবং এক্ষেত্রে আরেকটা কথা বলি, তোমাদের আইএসসি তে কিন্তু প্রশ্নের উপরে কবিতার নাম বা কবির নাম দেওয়া থাকবে না, সেক্ষেত্রে তোমাদের নির্দিষ্ট নামটা লিখতে হবে। প্রশ্নে যদি না চাওয়া হয় তাও কিন্তু তোমাদের উল্লেখ করতে হবে, সেটা ঠিক বুদ্ধি করে তোমরা ওখানে প্রেজেন্ট করে দেবে লেখার মধ্যে। এবার তার স্পেলিং যেন সঠিক হয় সেটা দেখে নেবে। প্রত্যেকটা কবিতার মূল গ্রন্থের নাম শিখবে। কবির জন্ম মৃত্যুর স্থান, কোথায় জন্মেছেন এবং কোথায় মৃত্যুবরণ করেছেন সেটা একটু দেখে নেবে। মূলত মৃত্যুবরণের স্থান আসে না, জন্মের স্থানটা কখনো কখনো আসে, কাজে জন্মের স্থানটা বেশি ইম্পর্টেন্ট। সালের কোনো দরকার নেই, সাল কিন্তু আসে না। এরপর বলবো কবির বিখ্যাত কাব্যগ্রন্থের নাম এবং কবির এই যে কবিদের কথা বলছে সেই কবিদের বিখ্যাত দুটো কবিতার নাম। কাব্যগ্রন্থ এবং কবিতা কিন্তু আলাদা। একটা কাব্যগ্রন্থে অনেক কবিতা থাকে এবং সেক্ষেত্রে আমি বলছি দুটো ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ এবং দুটো গুরুত্বপূর্ণ কবিতার নাম। তোমাদের কাব্যগ্রন্থ এবং তোমাদের কবিতাটা বাদ দিয়ে আরো এক্সট্রা দুটো করে শিখে রাখবে। কেউ যদি দুটোর বেশি মনে রাখতে পারো সেই দুটোর বেশি অবশ্যই শিখতে পারো, কোনো সমস্যা নেই। আর যেটা বললাম প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা তো অবশ্যই শিখতে হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে যেটা বলবো সেটা হচ্ছে তোমরা এই কবিতার প্রত্যেকটা প্রশ্নের উত্তরের জন্য অবশ্যই আমার এক্সপ্লানেশন ভিডিওটার হেল্প নিতে পারো। আর যদি কেউ মনে করো যে এক্সপ্লানেশন ভিডিও থেকে প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা তোমরা ঠিক ভালোভাবে লিখে নিতে পারছো না বা বুঝে উঠতে পারছো না কিভাবে প্রশ্নের উত্তর লিখবে, তাহলে তোমরা অবশ্যই চাইলে আমাদের টিমের সাথে যোগাযোগ করে এই প্রত্যেকটা কবিতার যে নোটস আমরা প্রোভাইড করছি সেটা পারচেস করতে পারো। আমাদের নির্দিষ্ট যে মোবাইল নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার 8777416211 নাম্বারে যোগাযোগ করে সেটা তোমরা অবশ্যই কালেক্ট করে নিতে পারো। তাহলে চলো খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।